হ্যাঁ ম্যাম। তো আমরা যেখানে আটকে ছিলাম, হ্যাঁ, সো দেখো প্রশ্ন করবে কিন্তু, হ্যাঁ, এই জায়গাগুলোতে প্রশ্ন যদি না করো, মুখস্থ করার একটা লিমিটেশন আছে, তো মানে বেশিটা পারবে না তুমি। x1 - x⁻² এটা ডেরিভেটিভ কত হয়, এটা তুমি কম্পিউটেশনটা করো। কিভাবে করবে, তুমি জানো যে x যদি নন জিরো হয়, হ্যাঁ, এই জায়গাটা আমি কিন্তু রিপিট করছি না, এটা কিন্তু তুমি দেখবে ফ্রম ইয়ার প্রিভিয়াস লেকচার, যে x যদি নন জিরো হয় তাহলে ddx অফ x⁻1/3, এটা অন্তত আমরা দেখেছি 1/n করেই দেখেছিলাম। তো আমি 1/3 করে লিখছি, সরি n লিখতে চাইনি, আমি 3 লিখতে চেয়েছি এখানে। সো ddx of x1/3 is equal to 1/3 x⁻1 1/3 - 1। এটা হচ্ছে তোমার ফর্মুলা। যখন ফর এনি x⁻1/n, এটা আমরা জাস্টিফিকেশনটা দিয়েছিলাম যখন আমরা ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটা করছিলাম। তো যারা ভুলে গেছো তারা গিয়ে এই জায়গাটা দেখবে, ঠিক আছে? এতটা অবধি তোমার দেখা আছে অলরেডি, এক্স যদি নন জিরো হয় তাহলে এই ব্যাপারটা ঘটে। এবারে তোমাকে কি করতে হবে, এইটার ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এই যে ফর্মুলা উপরে লেখা হলো তার মানে কি সেটা না হয় লিখেই নি, 1/3 x⁻² This is my formula for the derivative of x⁻1/3 যখন x টা নন জিরো। ভেরি গুড। তাহলে এটাকে ইউজ করে তুমি এবারে প্রথম কাজ করো, যে তুমি ddx অফ x⁻2/3 ক্যালকুলেট করো। হ্যাঁ, তাহলে এটা কি করে করবে? সো দিস ইজ ইকুয়াল টু ddx অফ, দেখবে একই রকমের জিনিস আসবে, কিন্তু লেট মি জাস্ট রাইট ইট ডাউন কেয়ারফুলি, x² হোল টু দি পাওয়ার 1/3, রাইট? সো ইউ ক্যান রাইট ইট লাইক দিস। তাহলে এটার উপরে তুমি চেইন রুল লাগাও। প্রথমে তুমি ধরে নাও যে ইউর যার ভেরিয়েবল, যার উপরে 1/3 আছে সেটা হচ্ছে x²। তাহলে সেটাকে ইউজ করে তুমি যদি এই ফর্মুলাটা লাগিয়ে লেখো, তাহলে সেটা কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 x² হোল টু দি পাওয়ার -2/3, এটা আসবে, রাইট? এই ফর্মুলাটা লাগিয়ে তারপরে x² এর তুমি ডেরিভেটিভটা নেবে 2x, রাইট? সো উত্তরটা কত আসবে এবারে সব মিলিয়ে টিলিয়ে দেখা যাক। তাহলে এইখানে একটা 2 রয়েছে, সো 2/3 হয়ে যাচ্ছে। আর x এর পাওয়ার কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে -4/3, আর এখানে একটা 1 রয়েছে, সো +1। তাহলে এটা উত্তরটা কতটা হলো? দিস ইজ ইকুয়াল টু 2/3 x টু দি পাওয়ার, বলো প্লিজ, -1/3, রাইট? -4/3 +1 মানে -1/3। তাহলে আমি যে আগের সেগমেন্টে যে উত্তরটা লিখেছিলাম সেই একই উত্তর পেয়ে যাচ্ছ। তো আমি একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, যে তুমি, এটা হচ্ছে আমার হোমওয়ার্ক, অ্যাসিউম মানে এটা মেনে নাও, ফর n belonging to n, ddx of x to the power 1/n is equal to 1/n x to the power 1/n minus 1। এই ফর্মুলাটা মেনে নাও, ঠিক আছে? তারপরে প্রুভ ফর, আচ্ছা এখানে সরি, ফর x নট ইকুয়াল টু 0, হ্যাঁ, এটা মেনে নাও। প্রুভ ফর x নট ইকুয়াল টু 0 and m any other positive integer n, কি প্রুভ করবে সেটা লেখার আমি জায়গা রাখিনি নিজের জন্য নাকি। ddx of x to the power m/n is equal to m/n x to the power m/n minus 1।
লাল কালি দিয়ে লিখছি তাহলে বুঝতেই পারছো। এই অঙ্কটা কিন্তু টোকো, হ্যাঁ, যে assume for n positive integer ddx of x to the power 1 by n is equal to 1 by n x to the power 1 by n minus 1 when x is non-zero. মানে তুমি এই জিনিসটা ধরে নিচ্ছ, ঠিক আছে? ধরে নিয়ে যেভাবে আমি 2/3 এর ক্ষেত্রে এখানে করে দেখালাম, ওই রকম চেইন রুল করে তুমি প্রমাণ করো যে যদি আমি যে কোনো পজিটিভ ইন্টিজার m নিই, তাহলে ddx of x to the power m by n, যখন x টা নন জিরো, তখন তার ডেরিভেটিভটা ইকুয়াল টু m by n x to the power m by n minus 1 আসবে। তাহলে করার হিন্টটা কি? হিন্টটা হচ্ছে যে তুমি এইভাবে জিনিসটাকে করবে, যে তুমি জাস্ট ddx of x to the power m whole to the power 1 by n এটা লিখবে, চেইন রুল লাগাবে, ঠিক আছে? তাহলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। যে যে ধরনের ক্যালকুলেশন এখানে করা হয়েছে সেই ধরনের ক্যালকুলেশন করলেই হবে। এটা করবে তো সবাই? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, হ্যাঁ, মানে কারণ তোমরা যদি না করো তাতে কিছু যায় আসে না, তোমরা জাস্ট ফর্মুলা মুখস্থ করে নিতে পারো, কিন্তু যদি করো তাহলে তোমরা একটুখানি অঙ্ক শিখলে, হ্যাঁ, এই ব্যাপারটা ঘটবে আর কি। অল রাইট, সো হোয়াট হ্যাভ উই লার্নড? We have learned that what is ddx of x to the power 2/3 when x is non-zero. So you know what is, once you know that, you also know যে what is ddx of, আচ্ছা কালির রং চেঞ্জ করতে ভুলে গেছি, যাকে 1 minus x to the power 2/3, this also you know। কেন? কারণ এবারে তুমি জাস্ট অ্যালজেব্রা অফ ডেরিভেটিভ লাগাও, 1 এর ডেরিভেটিভ কত হয় 0, সুতরাং এটার উত্তর কত আসবে? -2/3, মাইনাস আছে বলে -2/3 আসবে, x to the power -1/3। আর এটা কখন হবে? যখন x is non-zero, রাইট? ওটা ছাড়া অন্য জায়গায় কিন্তু তুমি ফর্মুলাটা প্রমাণ করোই নি, সুতরাং তুমি কোনো ফর্মুলা লাগিয়ে তুমি কিছু বলতে পারছো না। এবারে যেখানে করোনি সেই পয়েন্টটা তো রয়েছে এখানে, তাহলে আমায় চেক করতে হবে যে ওই পয়েন্টে ডেরিভেটিভটা কি হচ্ছে। তো আমার উপায় কি? আমার তো কোনো ফর্মুলার হাতে নেই, সুতরাং আমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে শুরু করি। এবার ফার্স্ট প্রিন্সিপালসে আমি দেখতে পাচ্ছি যে ফাংশনের যে চেহারাটা, সেটা জিরো ডান দিকে যেরকম চেহারা বাঁ দিকেও তাই চেহারা, মানে কোনো ডিফারেন্স কিছু হচ্ছে না। সুতরাং আমি একবারই লিখলাম লিমিট h টেন্ডিং টু 0 fh মাইনাস f0 ডিভাইডেড বাই h, মানে একদম প্রথম যে ডিফারেন্স কোশ্চেন্ট লিখে তার লিমিট নেওয়া, সেটা যেটা আমি জানি, সেই পদ্ধতি লাগিয়ে আমি দেখছি যে লিমিটটা এক্সিস্ট করানো যায় কিনা। তাহলে আমি দেখছি fh এর মান কত হবে? 1 মাইনাস h টু দি পাওয়ার 2/3, সেটা টুকলাম। f0 এর মান কত? f0 এর মান হচ্ছে 1, সো -1 ডিভাইডেড বাই h, মানে আসলে h মাইনাস 0 আছে এখানে, রাইট? সো h মাইনাস 0 ইজ h, সুতরাং শুধু h লিখেছি। এবার 1 আর -1 ক্যান্সেল আউট করে গেছে, তাহলে তোমার কিসের লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে? লিমিট h টেন্ডিং টু 0 মাইনাস h টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই h, রাইট? সো দ্যাট মিনস যেটা লেখা আছে স্ক্রিনে, মাইনাস সাইনটা রয়ে গেল, h টু দি পাওয়ার 2/3 টাকে নিচে নিয়ে গেলে h টু দি পাওয়ার -2/3 হয়ে যাচ্ছে, রাইট? সো দিস ইজ জাস্ট লিমিট h টেন্ডিং টু 0 -1 divided by h to the power 1 minus 2/3, correct? So that is just 1 by h to the power 1/3. এবার what is this limit? h যত 0 দিকে যাবে h to the power 1/3 তত 0 দিকে যাবে, তাই না? সুতরাং 1 by h to the power 1/3 will tend towards infinity. Now depending on যে তুমি পজিটিভ দিক থেকে যাচ্ছ না নেগেটিভ দিক থেকে যাচ্ছ, মানে আমি যেটা বলতে চাইছি যে as h tends to 0 plus 1 by h to the power 1/3 tends to infinity, as h tends to 0 minus 1 by h to the power 1/3, মানে নেগেটিভ ভ্যালুস যদি নাও তাহলে it will tend to minus infinity, রাইট? তাহলে এইটা তুমি বুঝতে পারছো, কারণ as h tends to 0 h to the power 1/3 will tend to 0, তাহলে ওটার 1 by করলে সেটা তো হিউজ নাম্বারস হবে, it will be tend to infinity if your h is positive, taking positive values, and it will tend to minus infinity if h is taking negative values, right?
দিস ইজ দ্য ফার্স্ট থিং। এবার এখানে তোমার একটা মাইনাস সাইন ছিল, সেই জন্যই তুমি উল্টোটা হয়ে যাবে, তাই না? মানে মাইনাস অফ 1 বাই h টু দি পাওয়ার 1/3 টা মাইনাস ইনফিনিটিতে যাবে as h tends to 0 plus, and as h tends to 0 minus, your h to the 1 by minus of 1 by h to the power 1/3 will tend to infinity. So whatever তুমি দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এটা যদি নিতে যাও, they are becoming infinite. So your this limit is not going to exist করা মানে it should give you a real number as your value. প্রথমত লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই খুব আলাদা আলাদা দিকে এগিয়ে যাচ্ছে, একটা ইনফিনিটিতে চলে যাচ্ছে, একটা মাইনাস ইনফিনিটিতে, অ্যান্ড সুতরাং ফাইনাইট লিমিট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি যে এফ প্রাইম এক্স উইল নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তো তোমার যে প্রশ্নটা ছিল যে এই ফাংশনের ভ্যালিডিটিটা চেক করো, সেই ভ্যালিডিটি তুমি দেখছো যে ইট ইজ নট হোল্ডিং হিয়ার, মানে তোমার ফাংশন ইজ নট, the conditions of the theorem are not valid for this particular function. For this particular function মানে ফাংশনের চেহারা ইনক্লুডিং দ্য ফাংশন কোথায় ডিফাইন্ড আছে, ওখানে 0 পয়েন্টটা ছিল, সেই পয়েন্টে তোমার ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না। জাস্ট ফর কিউরিওসিটি সেক তুমি দেখো তো এন্ড পয়েন্টে এটার ভ্যালুস গুলো সমান হচ্ছে কিনা। মানে তুমি যদি f of -1 অথবা f(1) যদি ক্যালকুলেট করতে যাও, তাহলে সেটা সমান কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস -1 টু দি পাওয়ার 2/3, তার মানে কি -1 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1/3, রাইট? তুমি এইভাবে ভাবতে পারো। তাহলে what is this equal to? This is equal to -1 squared means 1. So it is just 1 minus 1 to the power 1/3, মানে cube root of 1 as a real number. So that is going to be 1. So this is equal to 0. And that is also equal to f of 1. তার মানে end points এ কিন্তু f of 1 আর f of -1 সমান হয়ে যাচ্ছে। কিন্তু ক্রুশিয়াল জায়গা যেটা হচ্ছে যে ডেরিভেটিভটাই এক্সিস্ট করছে না at x equal to 0. কিন্তু আমি কিছু এক্সাম্পল লাস্ট ক্লাসে লাস্ট সেগমেন্টে দেখাচ্ছিলাম, যেখানে পুরো তিনটে কন্ডিশন যে ছিল সেটা স্যাটিসফাইড না হলেও আমি ভেতরে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছিলাম যেখানে ডেরিভেটিভটা 0 হচ্ছিল। তাহলে সেটা কি আমি এক্ষেত্রে পাবো? কি দেখতে পেলে যে তোমার ডেরিভেটিভটা 0 পয়েন্টে এক্সিস্টই করে না, সুতরাং ওখানে তো প্রশ্নই উঠছে না। 0 না হলে ওর ডেরিভেটিভের চেহারাটা কি হচ্ছে তুমি ক্যালকুলেট করে ফেলেছো, এটা হচ্ছে -2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1/3। তাহলে এই জিনিসটা কি কখনো 0 হওয়া সম্ভব? কিছু একটা বলো, হ্যাঁ, ভুল হলে কোনো ক্ষতি নেই। কি লিখেছো বলো তো, করে দেখো। -2/x টু দি পাওয়ার 3 একটা লিখতে হবে, সরি। অলরাইট, সো -2/3 x টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? এই জিনিসটা কি কখনোই 0-র সাথে সমান হতে পারে? না ম্যাম। এটা হবে না, তাই না? সো দের ইজ নো পয়েন্ট ওয়ের দ্য ডেরিভেটিভ উইল বি 0। তো সেটা তো ট্রুই, কিন্তু তোমার যদি তুমি দেখতে পাও যে ইট ইজ নট ভ্যালিড, তাহলে ওই কথাটা বললে। লাস্ট এক লাইন আমি লিখিনি, লাস্ট এক লাইনটাও তুমি দেখতে পাচ্ছ যে এটা কখনোই হবে না। সো মেবি উই শুড ডু ওয়ান মোর এক্সাম্পল অফ দিস টাইপ। আর আমি আশা করব যে সেটা তোমরা পিক আপ এবারে করতে পারবে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো একই ধরনের জিনিস 2/3 এর জায়গায় আমরা 4/5 নিয়েছি। সো সিচুয়েশন ইজ সিমিলার, ঠিক আছে? and the interval is also the same, -1 to 1. So here you have to verify the validity of Rolle's theorem. Again, it is continuous on the closed interval -1 to 1. Why is it continuous? Because your function is a composite of two functions, ঠিক আছে? 2 or 3 functions যদি চাও, তুমি প্রথমে x টাকে
সবচেয়ে কঠিন জায়গাটাকেই ভাবো আগে, হ্যাঁ? এক্সটাকে x⁵ এই জায়গায় নিয়ে যাচ্ছ। আগেরটাতে কি ছিল? 1/3 ছিল। এখানে 1/5 রয়েছে। তাহলে এই যে ফাংশনটা, এখানে কিন্তু কনফিউশন হওয়া উচিত ছিল। কারণ আমি বলেছিলাম যে একটা থিওরাম আছে যে যদি আমার x গ্রেটার দ্যান 0 হয় আর n যদি যেকোনো একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে there exists y greater than 0 such that y⁴ n is equal to x. আর এই y টাকেই আমি লিখবো x⁴1/n, এইভাবে আমরা বলেছিলাম। তার মানে যদি আমি n যে কোনো পজিটিভ ইন্টিজার নিতে চাই, ওকে, সো there is yeah, there is a problem here, হ্যাঁ? তাহলে আমি এই যে জিনিসটা করছি সেটার জন্য আমি কিন্তু এই থিওরাম যেটা বলছি, হ্যাঁ? এই থিওরামটা কিন্তু ফর x গ্রেটার দ্যান 0। কিন্তু আগের অঙ্ক আর এই অঙ্ক সেটাতে দুটোতেই দেখো এই যে 1/, করে করছো, সে 1/, টা অড হয়ে গেছে। আমি এটা তোমাদের হয়তো খুব মনোযোগ দিয়ে বলার চেষ্টা করেছিলাম যে n টা যদি তোমার যেকোনো ইন্টিজার নাও তাহলে কিন্তু এই কাজটা তুমি করতে পারবে না ফর নেগেটিভ। তাই না? কারণ তুমি ধরো n এক্সাম্পলটা ওই 1/3 টাই ধরে নাও। n টা যদি তুমি 3 ই নিয়ে নাও, 3 নিতে চাই না, সরি। n টা যদি 2 নিয়ে নাও, হ্যাঁ? তাহলে তুমি যদি খোঁজো ফর এনি x ইন R, অঙ্কটা কালকে শেষ করব, ঠিক আছে? Does there exist y belonging to R such that y squared is equal to x? এটা যদি আমি প্রশ্ন করি, যেটা থিওরামের উত্তর ছিল যে এক্সিস্ট করবে, সেটা n equal to 2 এর জন্য আর যেকোনো রিয়েল নাম্বার নিলে এই প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের উত্তর হবে নো। তাই না? কারণ x যদি আমি যেকোনো রিয়েল নাম্বার নিই, তাহলে আমার সেখানে ধরো ফর এক্সাম্পল -1 নিচ্ছি, সবচেয়ে সহজটা। তাহলে y squared is equal to -1, এটার কোনো সলিউশন নেই, নো সলিউশন ইন R। কমপ্লেক্স নাম্বারস এ যেতে হবে, রাইট? তাহলে এইটা যেকোনো x এর জন্য যদি তুমি জেনারেল থিওরামটা লিখতে যাও, তাহলে কিন্তু লিখতে পারবে না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি জাস্ট n টাকে অড নিয়ে নাও, হ্যাঁ? n অড নিয়ে নাও আর এবারে তুমি প্রশ্ন করো যে যেকোনো রিয়েল নাম্বার আমি যদি নিই, ডাজ দেয়ার এক্সিস্ট y belonging to R, একই প্রশ্ন লিখছি, such that y⁴n is equal to x, হ্যাঁ? তাহলে x টা ফিক্স করছো, যে কোনো রিয়েল নাম্বার x ফিক্স করলে তার জন্য n অড এর জন্য তুমি জানতে চাইছো y⁴n equal to x এর কোনো সলিউশন আছে কিনা। এটার আনসার হচ্ছে ইয়েস। অড এর ক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস। তার কারণ হচ্ছে থিওরি অফ ইকুয়েশন থেকে বলছে যে y⁴n equal to x এর n খানা সলিউশন থাকবে। সেই n খানা সলিউশনে কমপ্লেক্স যে সলিউশন গুলো সেগুলো কিন্তু পেয়ারে আসে, মানে a প্লাস ib যদি একটা সলিউশন হয়, তাহলে a মাইনাস ib টাও আর একটা সলিউশন হতে পারত। তাহলে যেহেতু পেয়ারিং এ আসবে, সেজন্য পেয়ারিং করতে করতে একটা পড়ে থাকবে, কারণ n টা অড। তাহলে অন্তত একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে যাতে y⁴n equal to x হয়। তাহলে আমি মনে করি যে আজকে আমরা এখানে থেমে যাই। আমি এই এক্সাম্পল থেকেই নেক্সট ক্লাসে শুরু করব। আর এই যে লাস্টে যে কয়েকটা রিমার্কস করলাম, সেটা একটু ভাববার চেষ্টা করো, হ্যাঁ? আর যদি না বুঝতে পারো, I will just repeat it again. কারণ আমরা কমপ্লেক্স অ্যানালিসিস করছি না, কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিস আমাদের জানতে তো হবেই, অ্যান্ড স্পেশালি ফর দ্য পিওর সায়েন্স স্টুডেন্টস, যাদের ফিজিক্স এক না এক সময় পড়তেই হবে। they have to either they are an honor student or general student. তাহলে ফিজিক্স পড়তে গেলে কমপ্লেক্স নাম্বারস ছাড়া ফিজিক্স আজকাল বোধহয় করাই যাবে না। সো আই থিংক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।